24/2/26 ইং সনের মঙ্গলবার রাত 10টা বাংলাদেশ সময় এবং কানাডার মন্ট্রিলের সময় 11টা। তাহলে আজকে এলএম কোচিং সেন্টারের 15তম ক্লাস। আলোচনা রেখেছি কেস টেকিং এবং ফলো, আর দ্বিতীয় ধাপে রেখেছি খাদ্যনীতি, অর্থাৎ আমরা ওষুধ চলাকালীন সময়ে কিভাবে খাদ্যের নিয়ম শৃঙ্খলা পালন করব সেটার উপর একটু আলোচনা করেই আজকের ক্লাস শেষ করব। সুতরাং দুটা জিনিস, একটা হচ্ছে কেস টেকিং এবং ফলো, যেটা এর আগেও আমরা যথেষ্ট আলোচনা করেছি। কেস টেকিং এর আমার ভিডিও আছে, দেখার আহ্বান জানাচ্ছি, কারণ সেটা না দেখলে আজকে সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করব। কারণ সঙ্গে আমরা খাদ্য নিয়মের ডায়েটের উপরে হয়তো কোনোদিন আমি ক্লাসও করি নাই, কিছু বলিও নাই। আজকে হয়তো কিছু তথ্য দিয়ে চেষ্টা করব ওষুধ চলাকালীন সময়ে কিভাবে খাদ্যনীতি অথবা কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, এবং সেটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে চলে আসি, প্রথমেই শুরু করা যাক যে কেস টেকিং। এই কেস টেকিং এর দেখুন, কালকে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানেও কেস টেকিং নিয়েই কথা ছিল। কিভাবে শুরু করব? রুগী আসবে, রুগীকে বলবেন শুরু করতে, অর্থাৎ তার প্রাণের কথাগুলো শুনে আপনি লেখার চেষ্টা করবেন। তারপর আমাদের একটা ফরম্যাট অথবা নিয়ম শৃঙ্খলা অথবা আমরা যেটা বলি একটা ধারণা থাকা উচিত। তাহলে রোগ শেষ হলো, তারপর জিজ্ঞেস করবেন কিভাবে শুরু হলো, কখন আরম্ভ হলো, কারণটা কি। এই কথাগুলো অসম্ভব প্রয়োজন। কারণ না জানলে আপনি অনেক সময় চিকিৎসা করতে পারবেন না। যদি রুগী বলে ভালো, আর না হলে কারণটা আপনাকে খুঁজে বের করার দায়িত্বই কেস টেকিং এর। আপনি যদি কারণটা খুঁজে বের করতে না পারেন তাহলে চিকিৎসা বিভ্রাট হবেই। এই কারণটা খোঁজার জন্যই কেস টেকিং, কারণটা খোঁজার জন্যই এত কথা। কারণ খালি শুনলেন, 1 মিনিট 2 মিনিটে ওষুধ দিয়ে দিলেন, কোনো দিন এটা হয় না, হবেও না, এবং আমরাও সেই সেবা দিতে চাই না। আমরা সেবা দিতে চাই, আমাদের লক্ষ্য একটাই, অর্থাৎ আপনার কাছে আসার পরে থেকে রোগী যেন আর কোনো রোগে না ভোগে। হ্যাঁ, রোগীরা চিকিৎসা নেবে না, চিকিৎসা করাবে না, সেটা আলাদা কথা, কিন্তু আপনার দায়িত্ব থাকবে এই রোগী যেন আগামীতে যত রকমের ট্রাবলস হোক আপনার সবগুলো তাকে রক্ষা করে শারীরিক, মানসিক এবং সামাজিক সকল রকমের সাহায্য করার জন্যই এই চিকিৎসা। দেখুন কত দায়িত্ব, কিন্তু আমরা আমাদের দায়িত্ব সম্বন্ধে আমরা বুঝি না গতিকে আমরা কিছু কিছু রোগ যেগুলো আমরা অ্যাকুয়েট ডিজিজ বলে থাকি এবং নানা কারণে হয়ে থাকে, সেগুলো নিয়েই আমরা উচ্ছ্বাসে ভরে যায় আমি চিকিৎসা করে ফেলছি। কিন্তু এখনকার যুগে সেটা আর আমাদের উচিত নয় বলে আমি মনে করি। এই আজকে কেস টেকিং নিয়ে শুরু করতে যাচ্ছি। শুরু করে কি বললেন, কবে থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো, কারণটা কি। কারণটা বহু রকম থাকতে পারে, সেরকম কারণগুলো আমি আমার ইয়াতে ব্যাখ্যা করেছি এবং সেখানে আমি বলেছিলাম যে মায়াজমেটিক চিকিৎসার আগে যত রকমের বাধা আছে সেগুলি অন্তত 18টা বাধা আমি উল্লেখ করেছি। তারপরে যে নাই আমি এমন কথা বলবো না, তারপরও মিনিমাম একটা জিনিস আমাদের জেনে রাখা উচিত, কোন কোন কারণে কি কি ওষুধ হয় এবং কি কি কারণে কি কি প্রয়োগ আমরা করে, অর্থাৎ আমাদের বাধাগুলো দূর করব কেস টেকিং এর বা ওষুধের যেন কোনো রকমের ক্রিয়া কার্যকলাপ বাধা না ঘটে, সেটার জন্য এই কেস টেকিং। চলে আসি, তাহলে পরেরটা কি আসলো, কখন বাড়ে কমে। দেখবেন আমরা আছে সব হয়তো খুঁটিনাটি বিষয়ে হয়তো বিস্তৃত আলোচনা করিনি। এটা সকালে বাড়ে না বিকালে বাড়ে, কখন ঘুমের সময় বাড়ে না ঘুমের পরে বাড়ে, এগুলো জানা থাকলে অনেক সময় কিছু কিছু ওষুধ সিলেকশন করতে খুব সুবিধা হয়, যেটা একক ভিত্তির উপরে অনেক সময় আমরা ওষুধ নির্বাচন করে থাকি। যদিও কেস টেকিং এবং এলএম পদ্ধতিতে বলা হয় টোটালিটি অফ সিমটম, তারপরও যদি এরকম কোনো লক্ষণ অর্থাৎ পিকুলিয়ার লক্ষণ, যেই লক্ষণগুলো সচরাচর কোনো ওষুধেই দেখা যায় না, এবং স্পেশালি এক একটা ওষুধের এক একটা যদি স্পিকুলিয়ার সিমটম থাকে, সেগুলো যদি লক্ষ্য রেখে ওষুধটা মনে রাখেন তাইলেই হয়তো সিলেকশন অনেক সময় সেটা দিয়ে শুরু করা যায়। সেজন্যই আমি কি বললাম,
কখন বাড়ে কমে এবং পিকুলিয়ার কোনো সিমটম তার কাছে পান কিনা সেটা উল্লেখ করা হবে। তারপরে যে কথাটা সবচেয়ে বেশি বলা হয়, মেন্টাল। এখন মানসিক কষ্টের রোগী আপনার কাছে কোনোদিন বলবে না যে আমি মানসিক কষ্টে আছি। আপনাকে খুঁজে বের করতে হবে মানসিক কষ্ট তার আছে কিনা নাই, থাকলে প্রকাশ করে কি করে না, এবং কখন থেকে শুরু হলো, আপনার রোগটা কি তার আগে থেকে না মানসিক কষ্টের পরে থেকে। মনে রাখবেন, মানসিক কষ্টের রোগ থেকে যত রকমের রোগ হোক না কেন, এই একটা ওষুধ দিয়েই আপনি চিকিৎসা করতে পারবেন। অর্থাৎ মানসিক কষ্টের উপরে ভিত্তি করে দেখবেন তার সব রোগ চলে গেছে। শর্তটা কি? শর্তটা মনে রাখবেন, অর্থাৎ মানসিক কষ্টের পরে যদি কোনো রোগ তার তৈরি হয়, তাহলে আপনি দুই ভাগ করতে পারলেন। মানসিক কষ্টের আগে যদি কোনো রোগ থাকে, চর্মরোগ থাকে, অমুক থাকে, তাহলে সেগুলি হয়তো ভালো হবে না। আর যত রকমের ট্রাভেলস থাকুক, ডায়াবেটিস বলেন, শ্বাসকষ্ট বলেন, পেটের ট্রাভেলস বলেন, আইবিএস বলেন, সকল রোগের চিকিৎসা এই মানসিক কষ্ট। তার কারণ তার মায়াজমেটিক যতক্ষণ পর্যন্ত না তার মানসিক কষ্টের চিকিৎসা না করছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মায়াজমেটিক চিকিৎসা করার কোনো প্রয়োজন নেই। আগে আপনাকে মানসিক কষ্টের রোগ ওষুধ শেষ করে, নির্মূল করে, তারপরে তার মূল চিকিৎসাতে যাওয়ার চেষ্টা করবেন। দেখবেন, এই জন্য আমাদের রোগীরা ম্যাক্সিমামই কোনো না কোনোভাবে কষ্ট, চাপা পড়া, অথবা তার জীবনের সে সকল ঘটনা হয়তো বলবে না বা বলার মতন তার অবস্থাও নাই। সেই সুবাদেই আপনার এখন খুঁজে বের করতে হবে। এই জন্যই এই মানসিক কষ্টের উপরে আমরা সবচেয়ে বেশি ভর দেওয়ার চেষ্টা করব। চলে আসি তারপরে কি, কনস্টিটিউশনাল। স্যার এটা তো ঠিক বুঝলো না, এটার উপরে আরো বেশি আলোচনা করা উচিত, পড়ালেখা করা উচিত। দেখবেন আমার আমার কেস টেকিংতে বলা আছে, যেমন আমরা অনেক সময় বুকটা দেখি, বুকটা যদি আমরা কবুতরের মতন মনে হয়, তাহলে আপনার বুঝেই নেবেন এটা টিউবারকুলোসিস বডি। তার সঙ্গে যদি বংশগত টিবি পান, একেবারে টপেও চলে আসলো। অর্থাৎ এই রোগী টিউবারকুলোসিস চিকিৎসা ছাড়া আপনি তার মূল চিকিৎসা করতে পারবেন না। সাময়িক উপশম দিতে পারবেন। যেমন অনেক সময় সর্দি কাশি হলে প্রায় কাশি হয়, সিজনেবল গেলে প্রায় কাশি হয়, তারপরেও কষ্ট পায়, কিন্তু এই সঙ্গে যদি এই সকল কিছু আপনার মিলে যায়, তাহলে তো আপনার সোনার সোহাগা, আপনার হাতের রোগী সেটা চিকিৎসা হবেই। এই জন্য প্রথমে আসলেই বুঝতে পারবেন এই রোগী কতদিনে আমি সুস্থ করতে পারবো। তারপরেও অন্তত মিনিমাম মায়াজমেটিক ট্রিটমেন্ট করতে গেলে 2-3 বছরের কমে হয় না। অবশ্য সেটা নির্ভর করে কার বয়স কতটুকু। অবশ্য 10% সময় বরাদ্দ করবেন মূল চিকিৎসা করার জন্য বয়স অনুপাতে। চলে আসি 10% মানে কি? 10% মানে হচ্ছে, ধরেন 40 বছরের একটা রোগী আসলো এবং তার মায়াজমেটিক ট্রিটমেন্ট আপনার করবেন মিনিমাম 4 বছর। আমি কথা বলছি না, মিনিমাম। আপনি তার আগেও চিকিৎসা করতে পারেন যদি সেটা 50 পদ্ধতিতে করেন, তাহলে দেখবেন 2 বছরে এটা হবে। কারণ আমি যেটা বলছি 10% সময়, সেটা শততম পদ্ধতির অনেক সময় অনেক ডাক্তার এই কথা বলে থাকেন। আর আমি সংক্ষেপে বলছি, যেহেতু আমরা এলএম যুগে প্রবেশ করেছি, এলএম যুগের কেস টেকিং নেওয়ার চেষ্টা করছি, সেই সুবাদে আমি বলবো 2 বছরেই আপনি যে কোনো মায়াজমেটিক চিকিৎসা করতে আপনার কোনো রকমের অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। তারপরে যে প্রসঙ্গটা আসছে সেটা সংবেদনশীল, যেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। তাহলে সংবেদনশীল কি করে বুঝবো? প্রথম কথা হচ্ছে, অ্যালার্জি যাদের আছে, কোনো জিনিস খেলেই অ্যালার্জি হয় এবং তার অ্যালার্জি বিদ্যমান, সে সকল রোগী মনে রাখবেন এগুলো সংবেদনশীল এবং চিকিৎসা করতে সবচেয়ে জটিল। আমার মনে হয় আমার এই অ্যালার্জির চিকিৎসাতে ব্যর্থতা এত বেশি ছিল প্রথম, এখন অবশ্য সেই ধরনের রোগীও আসে কম, অনেকটা দক্ষতার সঙ্গে এখন হয়তো চিকিৎসা করতে পারবো, কিন্তু অ্যালার্জির চিকিৎসা করা বড় মারাত্মক। কারণ এটা শরীর মায়াজম 1। 2 নম্বর হচ্ছে, এটা চিকিৎসা করতে যতক্ষণ পর্যন্ত সমস্ত রোগের চিকিৎসা না হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত এটার কোনো কাজ বুঝেই যায় না। তার কারণ সকল রোগের উৎপত্তি হচ্ছে অ্যালার্জিতে। অর্থাৎ শরীর মায়াদম যখন চাপা পড়ে,
কোনো না কোনো কারণে যখন চাপা পড়ে গেছে, এখন হয়তো স্যার বলবেন এটা তো অ্যালার্জি, এখন আমরা বলছি আমরা চিকিৎসা করতে পারছি না কেন। আপনাকে দীর্ঘদিন শরিক ম্যাডামের ওষুধ দিয়েই তাকে চিকিৎসা করতে হবে। তাহলে বুঝতে পারছেন এই সংবেদনশীল রোগীর চিকিৎসা করা অনেকটা কঠিন। এত বাড়ে অনেক সময় সেটা কন্ট্রোল করাই যায় না, সেটা শততম হোক আর 50তম পদ্ধতি হোক। আমার জীবনে হয়তো 7-8টা রোগী আমি পেয়েছি এই সংবেদনশীল যেটা রোগ খুব বেড়ে যায়। আমরা একটা জেনারেলাইজেশন করে আপনাদেরকে ওষুধগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ এটা হবে, তারপর আপনার হাতে কোন সময় কোন ঘটনা ঘটবে এটা বলা আগে থেকে নিশ্চয়তা দেওয়া যায় না। রুগী দেখবেন আপনি, অভিজ্ঞতা হবে আপনার, অনবরত রুগী দেখবেন, ওষুধ দিবেন, ওষুধের ফলাফলটা লক্ষ্য রাখবেন, কী কারণে ওষুধটা দিয়েছেন সেই কারণগুলো তার গেল কিনা, অথবা নতুন কোনো লক্ষণ আসলো কিনা, অথবা অবজারভেশন আমরা যেটা বলি সেটা যেন আপনাদের চোখের উপর থাকে, রুগী যেন আপনাদের সঙ্গে যোগাযোগ রাখে। অনেক সময় রুগী যোগাযোগও রাখে না, আপনাকে বাধ্য হয়ে কোনো কোনো সময় এমন এমন সিভিয়ার রুগী থাকে যেগুলি সম্পর্কে আপনাকে জানার দরকার। আপনার যাচি বললেও তাকে টেলিফোন করে জিজ্ঞেস করতে পারেন কেমন আছেন, কারণ আপনার লক্ষ্য একটাই, কি করি সেবা দেব এবং সেবা দেওয়ার জন্য আমার মন মানসিকতা তৈরি আছে কিনা। চলে আসি তারপরে সংবেদনশীল গেল, তারপরে যেটা চলে আসি সেটা হচ্ছে মানসিক উন্নতি। এখন প্রশ্ন আসছে এলএম পদ্ধতিতে সবচেয়ে সুবিধা হচ্ছে, দেখুন ওষুধ যখন প্রয়োগ করেন, এর আগে আমি বলছিলাম যে আমি 10 সেকেন্ডে বা 15 সেকেন্ডে রোগী ভালো হয়ে ঘুম আসতে রেখেছি। তাহলে বুঝতে পারছেন ভালো যদি হয়, সিলেকশন যদি রাইট হয়, ওষুধ যদি খাঁটি থাকে এবং আপনার প্রয়োগ মাত্রা যদি ঠিক থাকে, তাহলে অ্যাকুট কেসে কত তাড়াতাড়ি রেজাল্ট চিন্তা করতে পারবেন না। কারণ কত তাড়াতাড়ি রেজাল্ট এটা পেতে পারেন, কারণ সেখানে প্রশ্ন আছে যে ওষুধ তো দিলাম, বলেছে এখন তো মানসিক কষ্টের কথা বলে নেই, মানসিক উন্নতি। দেখবেন কষ্ট থাকলেও যখন মানসিক উন্নতি যখন হয়, তাহলে রুগী এসে বলবে আমি ভালো আছি, কিন্তু আপনি দেখতেছেন ভালো নাই, রুগী বলতেছে ভালো আছে, তখনই বুঝবেন সেটা মানসিক উন্নতি। অর্থাৎ তার আর চিন্তা নেই, মনে হয় যেন রোগটা কিচ্ছুই না। কিন্তু এই রোগের সঙ্গে যখন শরীর যুক্ত হয়ে বেদনাদায়ক অথবা কষ্টদায়ক হয়ে থাকে, তখনই বুঝবেন তার মানসিক শান্তি হয় নাই। ওষুধগত সিলেকশনে কোনো ভুল থাকতে পারে, তাই বলি বারবার ওষুধ চেঞ্জ করবেন এটা কখনো করবেন না, কখনো করবেন না। সেজন্যই আমি হয়তো আমার দৃষ্টিকোণ থেকে বা আমার অভিজ্ঞতা থেকে আমি হয়তো বায়োকেমিকের সঙ্গে রাখতে বলি। কেন বলি? ওই যে কারণ আমাদের দৃঢ়তা নেই, আমাদের ধৈর্য নাই, আমরা বিশ্বাস হারিয়ে ফেলি। আমিও পারি না, মাঝে মাঝে মনে হয় যেন আরেকটা ওষুধ দিয়ে দিই। এখান থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। একটু কষ্ট রোগীর হইতেই পারে, সেগুলো বায়োকেমিক দিয়ে যদি কিছুটা কমায় রাখেন, তাহলে আপনার ওষুধের লক্ষণগুলো এবং ওষুধের যে ক্রিয়া কার্যকলাপগুলো সেগুলো সুন্দর বুঝতে পারবেন। আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে না, এটা তো গ্যাস্ট্রিকটা ভালো হয়নি, কিন্তু আপনার গ্যাস্ট্রিকের ট্যাবলেটেরও কোনো প্রয়োজন হয় না যদি আপনি ওষুধটা সিলেকশন হয়। কি তথ্য, কি সুন্দর কথাবার্তা। কারণ এই দর্শন যখন হবে, যেমন নাচ দিলে দেখবেন ম্যাক্সিমাম রোগী বলে আরে কি ওষুধ দিয়েছেন ওইটাই দেন, কিন্তু আপনি তো জানেন এটা দিয়ে কোনো চিকিৎসা হয় না, এটা খালি রিলিফ দিয়ে যাবে এবং যতদিন খাবেন ততদিন রুগী আপনার কাছে আসবে, কোনো অসুবিধা নেই। আপনারা যদি মনে করেন এই রুগী থেকে সেবা না দিয়ে তাকে চিরজীবন আমার কাছে রাখতে চান, তাহলে নাক্স, যেগুলো আগে বলি নাক্স পালস, এগুলো হলো 1 নম্বর মেডিসিন। রুগী আপনাকে ছেড়ে যাবে না, যেটাই যাক সেটাই তার বাড়বে। তাই বলি চিকিৎসা আপনারা করবেন না, সেটা ঠিক নয়। চলে আসে, তাহলে কি পেলাম? যে মানসিক উন্নতি প্রথম করলাম, ঘুম, সুন্দর ঘুম হবে, তারা এনার্জি পাবে এবং চিন্তা ভাবনা অনেকটা কমে যাবে, এবং তার সঙ্গে পায়খানা, প্রস্রাব, ঘুম এবং খাওয়া দাওয়া, অর্থাৎ আগের মতন গ্যাস্ট্রিকের কষ্ট কথা বলবে না, ঘুমটা ঠিক মতন হচ্ছে, পায়খানা প্রস্রাব ঠিক মতন হচ্ছে, তখনই বুঝবেন আপনার ওষুধের কাজ শুরু হয়ে গেছে। অর্থাৎ কেস টেকিং নিয়ে যে ওষুধটা দিয়েছেন সেটা সঠিক, এবং সেটা যখন শেষ হবে তখনই আপনাকে সিলেকশন করতে হবে এই কোনো বাধা আছে কিনা, এবং বাধার পরে কি মায়াজমেটিক চিকিৎসা তাকে দিয়ে শুরু করবেন। আমরা অনেক সময় করি কি জানেন,
আমরা করি কি, একটু লক্ষণ যদি থাকে তাহলে মায়াজমেটিক চিকিৎসা শুরু করে দিই। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মায়াজমেটিক চিকিৎসার আগে কিছু সিম্পল ওষুধ দিয়ে তাকে তৈরি করে নেন। যেমন আপনার থুজা দিবেন, যেমন আপনার টিউবারকুলোসিস বডি দিবেন, টিউবারকুলিনাম ওষুধ দিবেন, বা সিবিলিটিকের ওষুধের মার্কস বা অন্য কিছু দিবেন। তার আগে দেখবেন কোনো একটা লক্ষণ সিম্পল ওষুধের ভিতরে পান কিনা, সেটা দিয়ে তারপর যাওয়ার চেষ্টা করবেন। এটা আমার অনুরোধ রইল। তাহলে চলে আসি আজকের এই কেস টেকিং নিয়ে। আর বেশি আলোচনা করবো না, যেহেতু এর আগে আমার ভিডিও আছে এবং অনেক আলোচনা হয়েছে, এবং গতদিনও আমি একটা রিলস দিয়েছি, সেটাও দেখার আহ্বান জানাচ্ছি। সেখানে এই 1 মিনিট 30-70 সেকেন্ড, অর্থাৎ 70-80 সেকেন্ডে যতটুকু সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করেছি। তার কারণটা আপনাদের সঙ্গে হয়তো ইংলিশ বা হিন্দি বা অন্য ভাষাভাষীরাও এটা দেখার সুযোগ পাবে বলে আমার বিশ্বাস। তাই যারা আমার এই ভিডিও দেখছেন তারা অনেকগুলো ট্রান্সলেট করে সেখানে যে কোনো ভাষায় আপনি ভিডিও দেখতে পারেন। চলে আসি তারপরে যে কথাটা আসে, বললাম মানসিক উন্নতি, তারপরে যে নতুন সিমটম যেটা আমরা আলোচনা করেছিলাম, অর্থাৎ একটা হচ্ছে ওষুধজ বৃদ্ধি, অর্থাৎ আপনার সিলেকশন রাইট, রোগটা বাড়ছে। আর একটা হলো নতুন কোনো তথ্য বা নতুন কোনো লক্ষণ যদি আসে, তাহলে বুঝতে হবে যে সেটা আপনার সঠিক নির্বাচন হয় নাই। এই জন্য পার্থক্যগুলো আগেও আলোচনা করেছি। আজকে চলে আসি নতুন একটা তথ্য, সেটা হচ্ছে খাওয়ার, অর্থাৎ খাদ্যনীতি। কিভাবে আমরা একটা রুগীকে সিস্টেমেটিক্যালি খাদ্যের কথা বলবো। দেখুন, যত রোগ খানার কারণে হয়, বিশেষ করবেন যখন বয়স কম থাকে তখন খালি খেতে ইচ্ছে করে, এবং খেলেই তখন হয়তো গ্যাস্ট্রিকের ট্রাবল বা অন্য কোনো রোগের সৃষ্টি হয়। এই খাদ্যনীতি সেটাই বলে। অর্থাৎ নিয়ম শৃঙ্খলা যদি আপনি পালন না করেন, তাহলে খাদ্যনীতি যতই আমি বলি না কেন ততই অনিয়মের সেরা। এই জন্যই নার্স কথা বলা থাকে। এই যে অনিয়মের রোগের কথা বললাম, এটা খাদ্য নিয়মের ভিতরে পড়ে যায়। যেমন অতিরিক্ত কোনো রকমের ঝাল, তেল অথবা অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকা, সিম্পল খাওয়া, নর্মাল মশলা দেওয়া, যতটুকু পারে রোগ দৃষ্টে অনেক সময় আমরা নিয়মগুলো পালন করার চেষ্টা করব। তাহলে চলে আসি, প্রথমে কি বললাম? প্রথমে বললাম মৌলিক নীতিটা কি, সহজ সরল, সহজ পাচ্য, হ্যাঁ, পরিমিত খাওয়া। আরেকটা জিনিস আছে, বারবার খাওয়া, একসাথে বেশি নিয়ে যতবার বেশি খাবেন। এটা রুগীদের খেলা। আপনার রুগীদের বেলায় আপনি যখন ক্রিটিক্যাল রুগী দেখবেন তখন কম করে বারবার খেতে দেবেন। তাহলে আপনার কাছে চিকিৎসার জন্য আসেই মানে সেই রুগী, আর সেই রুগী মানে নর্মাল খাওয়া, অতিরিক্ত খাওয়ানো, তেল মশলা নয়, ঝাল নয়, লবণ নয়, চিনি অতিরিক্ত নয়, সব কিন্তু কন্ট্রোল নর্মালি খেয়ে যেন তার তার পায়খানা প্রস্তাব থেকে আরম্ভ করে অন্য কোনো কষ্ট যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে তাকে উপদেশ দেওয়ার চেষ্টা করবেন। এইগুলো মৌলিক। দ্বিতীয় কথায় আসি, যেমন এড়িয়ে চলা। যেমন অনেক সময় সুগন্ধি ব্যবহার করেন, এই সুগন্ধি কিন্তু অনেক সময় হোমিওপ্যাথিকের বাধার সৃষ্টি করে। চা, কফি এবং আরও অনেক জিনিস আছে যেগুলো ধূমপান বলতে পারেন, মদ বলতে পারেন, অ্যালকোহল বলতে পারেন। এগুলো থেকে রুগীকে বাধা দেওয়ার চেষ্টা করবেন যেন না খায়। তারপরও যদি সে সহ্য করতে না পারে তাহলে হয়তো লিমিটেড ভাবে আপনি অনুমোদন দিতে পারেন। ধরেন একই দিনে কেউ 10টা সিগারেট খায়, তাকে আপনার প্রথম দিন বললে সে পারবে না, হয়তো কমিয়ে কমিয়ে 1টা 2টা বা 3টা টানবেন। পারলে যদি বন্ধ করতে পারে সবচেয়ে ভালো। এরকম সব সময় সব কিছুরই যেগুলো আমরা কুঅভ্যাস বলি সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আমরা যারা এলএম পদ্ধতিতে ওষুধের প্রয়োগ শুরু করব, যদিও হ্যানিম্যান খুব রেস্ট্রিক্টেড ছিলেন তার খাদ্য নীতির বেলায়, আমরা কিন্তু অনেকটা উদাসীন। কারণ বর্তমান যুগে এরকম বলে আপনি অনেক সময় ওষুধ দিতে পারবেন। বলবেন, আপনার বলার আছে বলবেন, মানার আছে মানবেন, কিন্তু
আপনি আপনি আপনারটা ফলো করার চেষ্টা করবেন। এবং এটাকেই বলবো আমরা মৌলিক নীতিগুলো অথবা খাদ্য নীতি এলএম পদ্ধতি। দেখুন, আমি এতক্ষণ বলছি সুগন্ধ। এই যে সুগন্ধের কথা বললাম, সেখানে আমাদের ক্যাম্পার আসে, তারপরে মেন্থল আসে, এবং আরও সুগন্ধির অনেক জিনিস আছে। ক্যাম্পারটা দেখেন, হোমিওপ্যাথিকের যত ওষুধ নষ্ট করে ক্যাম্পার, এহেন কোনো ওষুধ নাই যে ক্যাম্পার তার ক্রিয়া কার্যকলাপ নষ্ট করে না। সেজন্য ব্যবহার কম। আমাদেরও একটা ওষুধ আছে, এবং সেই ওষুধটা অত্যন্ত ঠিক মতো ব্যবহার করতে পারলে সেটাও খুব ভালো কাজ করে। কিন্তু মনে রাখবেন, সচরাচর ক্যাম্পার আমরা যেটা বলি, এটা থেকে যেন আমরা দূরে রাখার চেষ্টা করি। তাহলে তারপরে কি আসলো? এড়িয়ে চলা, যেগুলো বললাম, যেমন সুগন্ধ, এগুলো থেকে অতিরিক্ত খাওয়া দাওয়া, এগুলো। তারপরে অ্যালকোহলের কথা বললাম এবং ধূমপানের কথা বললাম। এগুলো যতটুকু অ্যাভয়েড করা যায়, সেজন্য আমরা একেবারে রেস্ট্রিক্টেড হব না, আবার একেবারে তাচ্ছিল্য সরও আমরা দেখব না। তাহলে চলে আসি, এরপরে আসে ঝাল মশলা। দেখবেন অনেকেই অতিরিক্ত মরিচও খায়, আবার তেল ঝালও বেশি খায়। সেখান থেকে নিষেধ করার চেষ্টা করবেন ওষুধ চলাকালীন সময়ে, অথবা সুস্থ শরীরেও কখনো যেন এগুলো অতিরিক্ত খাওয়া দাওয়া না হয়। আমরা অনেক সময়, আমিও তো বলি না, কারণ বলি না, এইসব নীতিগুলো আজকালকার সবাই বলে। এখনকার যে অনিয়মগুলো, সেগুলোকে কন্ট্রোল করে খেলে আপনার রোগ শোক এমনিই কমে যাবে। এই সকল কারণেই ম্যাক্সিমাম রোগ হয়ে থাকে, এবং সে সকল রোগেই হচ্ছে তরুণ রোগ। এবং সুবিধাটা হচ্ছে এখানে, সে সকল রোগী সিম্পল ওষুধ দিলেও আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন। চলে আসি, তাহলে আমরা 3 নম্বর যদি আসি, কি খাদ্যদ্রব্যের ভিতরে রাখলে আমাদের অনেকটা সুবিধা। সেটা হচ্ছে অতিরিক্ত মাছ মাংস না খাওয়াই ভালো। তার অর্থ কথা নয় যে মাছ খাবেন না বা ডিম খাবেন না, খাবেন, অতিরিক্ত নয়। আর শাকসবজি সবচেয়ে ভালো। তাহলে আমাদের এলএম পদ্ধতির ওষুধগুলো সবচেয়ে ভালো কাজ করে। তারপরে চলে আসি, দেখুন আজকালকার সবচেয়ে বলা হয় গরম জল খাওয়া, অর্থাৎ কুমকুম গরম পানি যদি সচরাচর খাওয়ার আগে পরে অথবা দিনে আপনি রাখেন, তাহলে দেখবেন এটাকে ওয়াটার ট্রিটমেন্ট বলা হয়। এটা যত বেশি পরিমাণ খাবে তত ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের রুগীতে এরকম কিছু নিয়ম পালন করবে না, এমনি 10 বার ঝাঁকি দিয়ে খেতেই এবং তার সঙ্গে ডাইলিউশন করে খেতেই রুগী চায় না। সেখানে আমরা যদি এ সকল কড়াকড়ি নিয়ম পালন করি, তাহলে তারা সেটা করবে না, এবং করবে না গতিকে আমরা বলবো না তা কিন্তু নয়। তাহলে চলে আসি, অর্থাৎ আমরা যতটুকু জানি সেটুকু বলার চেষ্টা করবেন। অনেক সময় রোগ ভেদে কিছু কিছু নিয়ম শৃঙ্খলা পালন করতে হয়। যেমন ধরি আমি বলি, চর্মরোগ যদি থাকে, কারো যদি চর্মরোগ থাকে, সেখানে যদি সেই চিংড়ি মাছ, ইলিশ মাছ অথবা অ্যালার্জি জাতীয় জিনিসগুলো খান, তাহলে বাড়বে। সেগুলি অনেক সময় বাধা দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ যেন না খাওয়া হয় ওষুধ খাওয়াকালীন সময়ে। এগুলো যতটুকু সম্ভব, আমি এই কথা বলছি না খুব রেস্ট্রিক্টেড হওয়ার দরকার নেই, খুব লিবারেল হওয়ার দরকার নেই। জেনারেল নিয়ম, যেগুলি না করলেই নয়। খাওয়া দাওয়া একটু মশলা কম খাইলে ভালো, ওষুধগুলোর কাজ হয়তো ভালো। তারপর আসে কি, গ্যাস্ট্রিকের ট্রাভেলস। গ্যাস্ট্রিকের ট্রাভেল থাকলেই সচরাচর চা কফি থেকে বিরত থাকার চেষ্টা করা উচিত, এবং সেখানে সিগারেট, যেমন অনেকে ধোক্তা পাতা নেয় অথবা পান অথবা অন্য কিছু এগুলো থেকে বিরত থাকা উচিত, যাদের গ্যাস্ট্রিকের ট্রাভেলস এবং যদি আলসার থাকে। কারণ এই সকল নিয়মগুলো যেটুকু আপনারা জানেন সেইটুকুই বলার চেষ্টা করবেন। একদম রেস্ট্রিক্টেড করবেন আমি এই কথা বলছি না, একদম বলবেন না সেটাও বলছি না। এগুলো থেকে দূরে থাকলেই হয়তো ওষুধের কাজগুলো দৃশ্যত তাড়াতাড়ি হবে। আর খাওয়ার নিয়ম, এবার চলে আসে যে কিভাবে আমরা আমাদের এই ওষুধগুলো খাওয়ার নিয়মের কথা আমরা বলবো।
প্রথমে চলে আসি যে খালি পেটে, অর্থাৎ আধা ঘন্টা আগে এবং আধা ঘন্টার পরে, এটা একটা বেশি হয়ে যায়। আমি সেই কারণে বলে দিই 10 মিনিট খাওয়ার আগে আপনি ওষুধটা খাবেন, তখন খালি পেট থাকে। তখন আপনার তো সিগারেট খেয়ে ওষুধটা খেলেন, সেটা না খেয়ে মুখটা একটু ধুয়ে তারপরে, অথবা যেই ওষুধেই খান না কেন তার আগে মুখটা পরিষ্কার করে, আমরা যেটা কুলোকুচি করি, মুখটা পরিষ্কার করে তারপরে ওষুধটা খাওয়া উচিত, এবং খাওয়ার মিনিমাম 10-15 মিনিট আগে হওয়া উচিত। তারপরে যদি সময় না পান সেটা হচ্ছে অন্য কথা, সেটা হচ্ছে এক্সট্রা। কিন্তু 15 মিনিট আগে বা 10 মিনিট আগেই খাওয়া উচিত, এবং খাওয়ার আধা ঘন্টা পরেও কোনো ওষুধ খাওয়া উচিত নয়। বিশেষ করে এলএম পদ্ধতির জলভুক্ত কোনো ওষুধ খাওয়ার পরে খাওয়া উচিত নয়। খেতে গেলেও অন্তত মিনিমাম আমি বলবো 1 ঘন্টা 1.5 ঘন্টার পরে খাওয়া উচিত। আমি এখন কারণ আর ব্যাখ্যা করতে চাচ্ছি না, এটা এই নিয়মটা পালন করার চেষ্টা করবেন। তাহলে আমাদের দুইটা জিনিস পেলাম, খাওয়ার আগে পরে আধা ঘন্টা বেশ কম করে খেতে হবে, অর্থাৎ খাওয়ার 1 ঘন্টা, আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে ওষুধ খাবেন, এবং খাওয়ার 1 ঘন্টার ভিতরে কোনো ওষুধ খাবেন না। খালি পেটেই আমাদের এলএম পদ্ধতি সবচেয়ে ভালো কাজ করে। তাহলে ছোট্ট কিছু নিয়ম শৃঙ্খলার কথা বললাম, যেগুলি পালন করার কথা চেষ্টা করবেন। তাহলে লক্ষ্য রাখেন। এরপরে কি আসে? এরপরে দেখবেন শততম পদ্ধতিতে অ্যান্টিডোট দেওয়া হয়। আমাদের অ্যান্টিডোট থেকে দূরে থাকার কথা বলছি। দেখুন, আমি কখনো অ্যান্টিডোট দিও নেই। হ্যাঁ, বলতে পারেন নাক্স দিয়েছি। নাক্সটা অ্যান্টিডোট হিসেবে অনেক সময় কাজ করে বলে আমার মনে হয় না। আমরা দিই দেহটাকে যখন সে শুদ্ধভাবে রাখে, হ্যাঁ, আমরা বলি কি সেটা অ্যান্টিডোট হিসাবে কাজ করে, কিন্তু ওষুধের অ্যান্টিডোট কিন্তু সেটা নয়। সেখানে শততম পদ্ধতিতে বিশাল এক চার্ট আছে, কার ওষুধ কোনটা অ্যান্টিডোট। এগুলি শততম পদ্ধতিতে প্রয়োজন হয় না, কারণ এটা কাজ করে গভীরে, কারণ এটার গভীরতা বেশি কিন্তু সময় কম, অর্থাৎ দীর্ঘ সময় ধরে কাজ করবে সেটা কিন্তু নয়। সেজন্যই প্রতিদিন বা একদিন পর পরে এই ওষুধগুলো দেওয়া হয়। চিররোগের ক্ষেত্রে আমরা বলি 1 দিন পর বা দিনে 1 বার, অথবা এই যে 3-4 দিন আপনি অবজারভেশন করলেন, লক্ষ্য করলেন, এইটার কারণে এইটা, অর্থাৎ প্রতিটা ডোজ একটা কাজ করে, তার সমাপ্তি সে টেনে দেয় নতুন ডোজ এবং নতুন শক্তি তার বডিতে প্রয়োগ করার জন্য। সেজন্য ওই অ্যান্টিডোটটা প্রয়োজন হয় না। তারপরে আছে রেগুলার। আপনি আজকে ওষুধ এক সময় খেলেন, কালকে সে সময় খেলেন না। এগুলো থেকে যেন আমরা বা রুগীরা যেন দূরে থাকে, সেই উপদেশ দেওয়ার চেষ্টা করবেন। তাহলে চলে আসি আজকের এই ক্ষুদ্র আলোচনায়, অর্থাৎ কেস টেকিং এবং এলএম পদ্ধতিতে খাদ্য নীতি, অর্থাৎ কিভাবে আমরা খাওয়ার কথা বলবো। সব নিয়মগুলোই একই রকম পদ্ধতি সবাই পালন করে থাকে। যারা চিকিৎসা বিজ্ঞানে আমরা আধুনিক বা এলোপ্যাথির কথা বলি, কবিরাজের কথা বলি, অথবা অন্য কোনো পদ্ধতির কথা বলি, কিন্তু এই সকল সিস্টেম একটা নিয়মের ভিতরে আছে, সবাই একই কথা বলে। সুতরাং এগুলোর উপরে খুব জোর দিবেন তাও বলবো না, একেবারে একদম মানাও করে তাকে রিজিট করবেন সেটাও না। আমরা মিডিয়াম নীতি অবলম্বন করে এলএম পদ্ধতির সকলের সেবা দেব, এই আশা রেখেই আজকের এই ক্ষুদ্র আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।